পৃথিবীতে ঘটে যাওয়া বিচিত্র ঘটনার মাঝে কিছু গল্প আমাদের হৃদয় ছুঁয়ে যায়, যা আমাদের বিশ্বাস করতে শেখায় যে মানবতা আজও বেঁচে আছে। ফেবলের আজকের পর্বে আমরা শুনব এমনই এক গল্প। এক ক্ষুধার্ত শিশুকে বুকে নিয়ে অসহায় এক মা সাহায্য চাইলেন এক ধনী ব্যক্তির কাছে, কিন্তু এরপর সেই ব্যক্তি যা করলেন তা ছিল সবার কল্পনার বাইরে। আপনি কোথা থেকে আমাদের দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমনই সব হৃদয়স্পর্শী গল্পের জন্য। চলুন শুরু করা যাক। বন্দরনগরী চট্টগ্রামের এক বর্ষণ মুখর সন্ধে আগ্রাবাদের বিখ্যাত দ্য মেরিনার্স ডেক রেস্তোরাঁর কাঁচের দেয়ালে বৃষ্টির ফোঁটা আলতো করে গড়িয়ে পড়ছে। রেস্তোরাঁর ভেতরে উষ্ণ আলো, দামি পারফিউমের সৌরভ আর মানুষের মৃদু গুঞ্জনে এক মায়াবী পরিবেশ। প্রত্যেকেই যেন নিজের সুখী পৃথিবীতে ব্যস্ত। ব্যতিক্রম শুধু কোনায় বসে থাকা আরিয়ান চৌধুরী। 40-এর কোঠায় বয়স, দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিপিং কোম্পানির মালিক, কিন্তু তার গভীর চোখের দিকে তাকালে বোঝা যায় সাফল্যের শিখরে থেকেও তিনি কতটা একা। সামনের টেবিলে সাজানো সি ফুড আর গ্রিলড লবস্টার, কিন্তু আরিয়ানের কাছে সবকিছুই যেন স্বাদহীন লাগছিল। তার শূন্য দৃষ্টি সামনের খালি চেয়ারটির দিকে। 3 বছর আগে এক ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় কর্ণফুলী নদীতেই হারিয়ে গেছেন তার স্ত্রী আনিকা আর একমাত্র সন্তান আয়ুষ। সেই থেকে এই চেয়ারটা তার সবসময় সঙ্গী, এক নীরব শূন্যতার প্রতীক। একটা দীর্ঘশ্বাস ফেলে আরিয়ান ফিসফিস করে বললেন, আজও তোমাদের খুব মনে পড়ছে আনিকা। আমাদের আয়ুষটা এখন কত বড় হয়ে যেত। ঠিক সেই মুহূর্তে এক নরম কাঁপা কাঁপা স্বর তার ভাবনার জগৎ ভেঙে দিল। স্যার, যদি কিছু মনে না করেন, আপনার প্লেটের ওই খাবারটুকু কি আমি আমার মেয়ের জন্য নিতে পারি? সকাল থেকে ওর পেটে কিছু পড়েনি। আরিয়ান মুখ তুলে তাকালেন। তার সামনে দাঁড়িয়ে এক তরুণী, পরনে বিবর্ণ এক সালোয়ার কামিজ। তার বুকে লেপ্টে আছে ছোট্ট একটি শিশু। মেয়েটির চোখে রাজ্যের ক্ষুধা আর লজ্জা, কিন্তু তার চেয়েও প্রকট ছিল মাতৃত্বের মায়া। রেস্তোরাঁর গুঞ্জন যেন মুহূর্তেই থেমে গেল। আশেপাশের টেবিল থেকে কৌতূহলী চোখগুলো তাদের দিকে। আরিয়ানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই মেয়েটির জায়গায় যদি আজ তার আনিকা থাকত, যদি তার আয়ুষকে নিয়ে তাকেও এভাবে পথে পথে ঘুরতে হতো। ভাবনাটা মাথায় আসতেই তার শরীর কেঁপে উঠল। তিনি ওয়েটারকে ইশারা করলেন। ওয়েটার এসে মেয়েটির দিকে কড়া চোখে তাকাতেই আরিয়ান তাকে থামিয়ে দিলেন এবং কানে কানে ফিসফিস করে কিছু নির্দেশ দিলেন। এরপর মেয়েটির দিকে তাকিয়ে নরম গলায় বললেন, আপনি বসুন, আপনার আর আপনার মেয়ের জন্য খাবার আসছে। মেয়েটি, যার নাম মারিয়াম, ভয়ে ভয়ে একটা চেয়ারে বসল। কিছুক্ষণ পর ওয়েটার গরম ধোঁয়ায় ওঠা হায়দ্রাবাদি বিরিয়ানি, চিকেন টিকা আর বোরহানির গ্লাস নিয়ে এলো। মারিয়ামের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। সে তার ছোট্ট মেয়ে নদীর মুখের দিকে তাকিয়ে কাপা কাপা হাতে খাবারটা তুলে নিল। আরিয়ান নিঃশব্দে বিল মিটিয়ে বেরিয়ে এলেন। কিন্তু রেস্তোরাঁর বাইরে এসেও তিনি যেতে পারলেন না। একটা অদ্ভুত মায়া তাকে আটকে রাখল। তিনি দেখলেন মারিয়াম তার মেয়েটাকে বুকে জড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে হেঁটে যাচ্ছে। আরিয়ান আর নিজেকে সামলাতে পারলেন না। নিজের বিলাসবহুল গাড়িটা একপাশে রেখে একটা চাদরে মাথা ঢেকে কিছুটা দূরত্ব বজায় রেখে মারিয়ামকে অনুসরণ করতে শুরু করলেন। আগ্রাবাদের ঝাঁ চকচকে রাস্তা পেরিয়ে পোর্ট কানেক্টিং রোডের পাশ দিয়ে সরু গলি ঘুরে মারিয়াম যেখানে থামল, সেই দৃশ্য দেখার জন্য আরিয়ান প্রস্তুত ছিলেন না। কর্ণফুলী নদীর পাড়ে গড়ে ওঠা এক ভাঙা বস্তির ধারে মরচে ধরা একটা পরিত্যক্ত কন্টেনারের ভেতরে মারিয়াম তার সন্তানকে নিয়ে প্রবেশ করল। যে কন্টেনারের দরজা ভাঙা, ভেতরে স্যাঁতস্যাঁতে অন্ধকার, সেটাই তাদের আশ্রয়, সেটাই তাদের বাড়ি। আরিয়ান অন্ধকারে দাঁড়িয়ে কাঁপছিলেন। তিনি হাজার হাজার কন্টেনারের ব্যবসা করেন, যার এক একটির মূল্য লক্ষ লক্ষ টাকা। অথচ এক অসহায় মা তার সন্তানকে নিয়ে একটা ভাঙা পরিত্যক্ত কন্টেনারে রাত কাটাচ্ছে। সেই রাতে নিজের আলিশান বিছানায় শুয়ে এক মুহূর্তের জন্য ঘুমাতে পারলেন না আরিয়ান। পরদিন সকাল থেকে এক অদ্ভুত খেলা শুরু হলো। মারিয়াম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখত দরজার কাছে একটা করে প্যাকেট রাখা। কোনোদিন তাতে থাকতো শিশুর জন্য গুঁড়ো দুধ, ডায়পার আর গরম কাপড়। কোনোদিন মারিয়ামের জন্য গরম খিচুড়ি আর ডিম। একদিন প্যাকেটের সাথে একটা চিরকুটও পেল সে। তাতে একটা মোবাইল নাম্বার লেখা আর নিচে লেখা, যে কোনো প্রয়োজনে ফোন করবেন। মারিয়াম কাঁদবে না হাসবে বুঝতে পারছিল না। এই অচেনা ফেরেশতা কে যে তার সব খবর রাখছে। 1 সপ্তাহ পরের কথা। সেদিন মুষলধারে বৃষ্টি নামল। নদের ছোট্ট শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। মারিয়াম পাগলের মতো মেয়েকে বুকে নিয়ে বেরিয়ে পড়ল।
ভিজে চুপচুপে হয়ে যখন কাছের এক বেসরকারি হাসপাতালে পৌঁছালো, তখন রিসেপশনের মেয়েটি শীতল গলায় জানালো, আগে অগ্রিম টাকা জমা দিন, তারপর ডাক্তার দেখবেন। মারিয়ামের পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমার কাছে টাকা নেই, কিন্তু আমার মেয়েটা মরে যাবে, দয়া করে কিছু করুন। কিন্তু হাসপাতালের নিয়ম তাদের জন্য বদলালো না। হঠাৎ মারিয়ামের মনে পড়ল সেই চিরকুটের কথা। সে রিসেপশনের মেয়েটির পা জড়িয়ে ধরে বলল, আপা, আপনার মোবাইলটা থেকে শুধু একটা মেসেজ পাঠাতে দিন, আমার মেয়ের জীবনটা বেঁচে যাবে। মেয়েটির মায়া হলো। মারিয়াম ভিজে যাওয়া কাগজটা থেকে নম্বরটা টাইপ করে শুধু লিখল, আমার মেয়ে খুব অসুস্থ, আমরা চিটাগং সেন্ট্রাল হাসপাতালে আছি, আমাদের বাঁচান। ওদিকে নিজের বাড়িতে গভীর ঘুমে ডুবেছিলেন আরিয়ান চৌধুরী। হঠাৎ মোবাইলের মেসেজের শব্দে তার ঘুম ভেঙে গেল। অচেনা নম্বর থেকে আসা মেসেজটা পড়া মাত্রই তার বুকের ভেতরটা ধরাস করে উঠল। এটা তো সেই মেয়েটি। এক মুহূর্ত দেরি না করে গাড়ির চাবি নিয়ে ঝড়ের বেগে হাসপাতালের দিকে ছুটলেন তিনি। হাসপাতালে পৌঁছে আরিয়ান যা দেখলেন তাতে তার হৃদয় ভেঙে গেল। মারিয়াম রিসেপশন রুমের মেঝেতে বসে নদীকে বুকে জড়িয়ে ধরে বিলাপ করছে। আরিয়ান গর্জন করে উঠলেন, এখানে ডাক্তার কোথায়? এই বাচ্চাটার এক্ষুনি চিকিৎসা চাই। আরিয়ান চৌধুরীর নাম আর তার ক্ষমতা সম্পর্কে হাসপাতালের সবাই ওয়াকিবহল ছিল। মুহূর্তের মধ্যে ডাক্তার নার্স ছুটে এলো। নদীকে জরুরি বিভাগে ভর্তি করা হলো। সমস্ত পাওনা পরিশোধ করে আরিয়ান যখন মারিয়ামের পাশে এসে দাঁড়ালেন, মারিয়াম তার পায়ে লুটিয়ে পড়তে চাইল। আরিয়ান তাকে ধরে তুলে বললেন, আমারও একটা সন্তান ছিল, আমি তাকে বাঁচাতে পারিনি, কিন্তু আপনার মেয়ের আমি কিছু হতে দেব না। দুদিন পর সকালে নদীর জ্বর কমে গেল। আরিয়ান নিজের হাতে মারিয়ামের জন্য সকালে নাস্তা নিয়ে এলেন। সেদিনই তিনি তার অফিসের ম্যানেজারকে ডেকে পাঠালেন। তাকে নির্দেশ দিলেন শহরের সবচেয়ে ভালো আবাসিক এলাকা খুলশিতে একটা ছোট 2 ঘরের ফ্ল্যাট কিনে সেটাকে সুন্দর করে সাজিয়ে ফেলতে, এমনভাবে যেন একটা ছোট পরিবার সেখানে শান্তিতে থাকতে পারে। বিকেলে হাসপাতাল থেকে নদীকে ছাড়পত্র দেওয়া হলো। মারিয়াম যখন ভাবছে এখন আবার কোথায় যাবে, তখন একজন ভদ্রলোক তার সামনে এসে দাঁড়ালেন। ম্যাডাম, আমি জাভেদ, আরিয়ান সাহেব আমাকে পাঠিয়েছেন আপনাদের নিয়ে যাওয়ার জন্য। বিস্মিত মারিয়াম গাড়িতে উঠে বসল। গাড়িটা যখন খুলশির এক সুন্দর সাজানো গোছানো বাসার সামনে এসে থামল, তখনও সে কিছু বুঝতে পারছিল না। জাভেদ বাসার দরজা খুলে চাবিটা মারিয়ামের হাতে দিয়ে বলল, ম্যাডাম, আজ থেকে এটা আপনাদের নতুন ঠিকানা। স্যার আপনাদের জন্য এই উপহারটা পাঠিয়েছেন। মারিয়ামের বিশ্বাস হচ্ছিল না। তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। সে শুধু ফিসফিস করে বলতে পারল, আমাকে স্যারের কাছে নিয়ে চলুন, একবার শুধু তার সাথে দেখা করতে দিন। পরের দৃশ্যটা ছিল দেখার মতো। চৌধুরী শিপিং লাইন্সের বিশাল কার্যালয়ে দামি দামি স্যুট পরা কর্মকর্তাদের হতভাগ করে দিয়ে মারিয়াম তার সন্তানকে বুকে চেপে ছুটে গিয়ে সোজা আরিয়ানের ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। আরিয়ান কিছু বলার আগেই মারিয়াম তার পায়ের কাছে বসে কান্নায় ভেঙে পড়ল। আপনি আমাদের জন্য যা করেছেন তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না স্যার, আল্লাহ আপনার ভালো করুন। আরিয়ান তাকে অলতো করে তুলে ধরে বললেন, কান্না করবেন না মারিয়াম, সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন তা যদি কারো উপকারে না আসে তাহলে সেই সম্পদের কোনো মূল্য নেই। আপনি শুধু আপনার মেয়েকে মানুষের মতো মানুষ করুন, তাতেই আমি খুশি হব। সেদিন আরিয়ানের অনুরোধে মারিয়াম তার জীবনের সব গল্প খুলে বলল। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রাইহানের সঙ্গে তার প্রেম হয়। পরিবারের অমতে তারা বিয়ে করে, কিন্তু রাইহানের উচ্চাকাঙ্ক্ষী মা শুরু থেকেই এই সম্পর্ক মেনে নেননি। তিনি জোর করে রাইহানকে স্কলারশিপের ব্যবস্থা করে বিদেশে পাঠিয়ে দেন। বিদেশে যাওয়ার আগেই মারিয়াম জানতে পারে সে গর্ভবতী। এরপর অনেক চেষ্টা করেও রাইহানের সাথে যোগাযোগ করতে পারেনি সে। শাশুড়ি তাকে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দেন, আর নিজের বাবা মাও লোকলজ্জার ভয়ে তাকে আশ্রয় দেননি। সেই থেকেই মারিয়ামের এই ভাসমান জীবন। সব শুনে আরিয়ান স্তব্ধ হয়ে গেলেন। তিনি মারিয়ামকে তার অতিষ্ঠানেই একটা ভালো পদে চাকরির ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, তিনি নিজে তাদের গ্রামে গিয়ে মারিয়ামের বাবা মায়ের সব ভুল ভাঙিয়ে তাদের ঢাকায় নিয়ে এলেন। নাতনির মুখ দেখিয়ে তাদের সব অভিমান দূর করলেন। এরপর তিনি নিজের লোক দিয়ে বিদেশে রাইহানের সাথে যোগাযোগ করলেন। রাইহান যখন জানতে পারল যে তার একটা মেয়ে আছে, সে প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু সব প্রমাণ দেখার পর সে অনুতাপে দগ্ধ হতে লাগল। সে তার মায়ের এই নিষ্ঠুরতার কথা জেনে তার সাথে সব সম্পর্ক ছিন্ন করার হুমকি দিল। সে প্রতি মাসে নদীর জন্য টাকা পাঠাতে শুরু করল এবং দেশে ফিরে মেয়ের সাথে দেখা করার জন্য আকুতি জানাতে লাগল। ওদিকে রাইহানের মা যখন দেখলেন ছেলের চোখে তিনি কতটা নিচে নেমে গেছেন এবং নিজের একমাত্র নাতনির মুখ দেখার অধিকারও হারাতে বসেছেন, তখন তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কয়েক মাস পরের এক ঝলমলে সকাল। মারিয়াম এখন আর সেই অসহায় ভীতু মেয়েটি নয়, সে এখন একজন আত্মবিশ্বাসী কর্মজীবী নারী। তার বাবা মা পরম যত্নে নদীকে বড় করছেন। তাদের ছোট্ট বাসাটা এখন স্বর্গ। কিছুদিন পর গভীর অনুশোচনা নিয়ে রাইহান দেশে ফিরে আসে।
ছেলের আকুতি আর তাকে হারানোর ভয়ে অবশেষে তার মায়ের মন গলে যায়। তিনি নিজে মারিয়ামের কাছে গিয়ে অতীতে সব ভুলের জন্য ক্ষমা চান এবং প্রথমবারের মতো তার নাতনি নদীকে বুকে টেনে নেন। এই শুভ পরিণয়ে সম্পূর্ণ দায়িত্ব নেন আরিয়ান চৌধুরী। তিনি অভিভাবক হিসেবে ধুমধাম করে মারিয়াম ও রাইহানের বিয়ের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে সকলের আশীর্বাদ নিয়ে এক হয় দুটি বিচ্ছিন্ন হৃদয়, আর ছোট্ট নদী ফিরে পায় তার সম্পূর্ণ পরিবার। সেদিন ছিল বসন্তের প্রথম দিন। আরিয়ান তাদের জন্য নতুন জামা আর অনেক মিষ্টি নিয়ে এলেন। খাওয়ার সময় আরিয়ান যখন নদীকে কোলে নিয়ে আদর করছিলেন, তখন মারিয়াম অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। এই মানুষটা তার জীবনে না এলে কি হতো, এই ভাবনায় তার চোখ ভিজে এলো। আরিয়ান তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, বললেন, কি ভাবছেন? মারিয়াম ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, ভাবছি কিছু মানুষ পৃথিবীতে ফেরেশতার রূপ ধরে আসে। আরিয়ানের চোখটাও চিকচিক করে উঠল। তিনি তার হারানো পরিবারের ছায়া হয়তো এই ছোট্ট পরিবারটির মধ্যেই খুঁজে পেয়েছিলেন। এক নীরব পবিত্র সম্পর্ক তাদের বেঁধে ফেলেছিল, যা যে কোনো নামের চেয়েও অনেক ঊর্ধ্বে। গল্পটা ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন মানবতার এই বার্তা। আবার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো গল্প নিয়ে। আপনি কোথা থেকে আমাদের দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ফেবেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন।